শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। অবশেষে আইনি বাধা কাটল ডাকসু নির্বাচনের। আগামী 9 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, এ বিষয়ে চেম্বার আদালতের আদেশ বহাল থাকবে। এস এম আরিফের রিপোর্ট। ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে সম্প্রতি নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশের উপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর প্রায় 2 ঘণ্টা শুনানি চলে আপিল বিভাগে। শুনানিতে রিটকারীর আইনজীবী জিএস প্রার্থী এস এম ফরহাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ করেন। এর বিরোধিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস এম ফরহাদের পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেন। সেই সাথে এই আদেশ 30 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে জানান তার আইনজীবী। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলার রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 31 আগস্ট উচ্চ আদালতে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে। প্রক্রিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বহিষ্কারাদেশ জারি করে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তিই হল এই বহিষ্কার। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গুপ্ত সংগঠন ও বট বাহিনীকে আগামী 9 ও 11 সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যারা সাহসী ও বিবেকবান তাদেরই ছাত্র রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে সুপ্রিম কোর্টের সামনে প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীরা যখন ইতিবাচক ভূমিকা পালন করছে ঠিক তখনই গুপ্ত সংগঠন শিবির তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। এস এম ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সব সময় বিগত 1 বছর এইভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি
এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হক জানান, শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেছিল। প্রথমত, হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং দ্বিতীয়ত, আন্দোলনে জড়িত থাকার জন্য তাদের যে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। তিনি উভয় বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আজ সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কম্বাইন ডিগ্রি নিয়ে যে কথাটা হলো, সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই। আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন, আরও আলোচনায় বসবেন এবং আমরা আশা করি এই কম্বাইন ডিগ্রির সমাধানের বিষয়টা, একক কম্বাইনের সমাধানের বিষয়টা নিয়ে আরও বিস্তর আলোচনার মাধ্যমে এই জিনিসটা সমাধানের দিকে এগিয়ে যাবে। আমরা আশা করছি যে আগামী 7 দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়, এবং ভবিষ্যৎকরণের সম্পর্কে সিদ্ধান্ত হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে ইসি সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান। নতুন সংশোধনী অনুযায়ী ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বা হবেন। এছাড়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। এদিকে কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও 1972 সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয় ভোটিং এর জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে। ইভিএম সংক্রান্ত সকল প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেছেন, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক সরাসরি আর বাকি অর্ধেক পদোন্নতি দেওয়া হবে। বুধবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংশয় নেই। গত 3টি নির্বাচনে অভিজ্ঞতার আলোকে মাঠ প্রশাসনকে সাজানো হবে। তিনি আরো বলেন, নির্বাচনে যেন সকল কর্মকর্তা নিরপেক্ষ থাকে, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করতে না পারে সেই নির্দেশনা থাকবে। তবে এগুলো সব করবে শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশন। আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসি লাইন অ্যান্ড আদার অফিসার্স, তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিআর সম্পর্কে ধারণা না থাকায় জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক চিন্তা শীর্ষক সেমিনারের আয়োজন করে সোর ইউএসএ স্কুল অব লিডারশিপ। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করলে তার কৃতিত্ব নিয়ে গর্ব না করে দেশ গঠনে কাজ করা উচিত। আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার, আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল, আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো, ওই চ্যাপ্টার শেষ। ওই গল্প যদি শুরু করেন ওই গল্পের শেষ নেই, আপনার কোনো কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। অন্য বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের দেশে সংবাদপত্র বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিক বলেন, আমলা বলেন, সিভিল মিলিটারি হোয়াটএভার, সব কয়টার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। একটা ভয়ের রাজত্ব শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন এবং শেখ হাসিনা মনে করেছিলেন তিনি কখনই আর যাবে না। কারণ ওই যে ওবায়দুল কাদের বলতেন যে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আছি। সমগ্র জাতিকে 1.5 দশক ধরে অত্যাচার, তাদের বাক স্বাধীনতা থেকে সকল ধরনের সাংবিধানিক স্বাধীনতা রুদ্ধ করা, এই সবগুলোর মাধ্যমে যে ক্ষোভটা তৈরি হয়েছিল 17.5 কোটি বাংলাদেশের জনগণের ভেতরে, সেটার একটা বিস্ফোরণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান। এদিকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ফ্যাসিস্টরা একদলীয় শাসন কায়েম করতে যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল সেই অধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ। কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 16 বছর কেড়ে নেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও নির্বাচনের বিষয়ে উস্কানি দেওয়া হতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বুধবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, সম্প্রতি নানা মহল থেকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। গত কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশের বর্তমান প্রধান সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থহীন ভাষায় যেমন বলেছেন, অনেকে চেষ্টা করতে পারে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই হবে। মহেশখালী মাথার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর, এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এর সঙ্গে বৈঠকে তিনি এ ভীষণ তুলে ধরেন। বৈঠকে মহেশখালী মাথারবাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান। মিডার আগামী 4 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, একটা ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক। গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর বিশেষভাবে জোর দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন, 30 বছর পর মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আর এতে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিস্তারিত তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইতোমধ্যে নির্মাণাধীন, যার মাধ্যমে কক্সবাজারের উপকূলীয় এলাকা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মহেশখালীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প ও লজিস্টিক হাব।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাতারবাড়ি ও মহেশখালী নিয়ে কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। জানান ৩০ বছর পর মাতারবাড়ি ও মহেশখালী চীনের সাংহাই বা সিঙ্গাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর ও কমার্শিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ, যেটার মধ্যে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর ফাইনালি প্রায় ১.৫ লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩টি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেটআপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট ১২০ দিনে যেগুলো ফাউন্ডেশনাল সেগুলো করে শেষ করে ফেলতে চাই। মাতারবাড়ি ও মহেশখালী বন্দর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কমার্শিয়াল হাব হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বান্দরবানের রুমা উপজেলা সীমান্তবর্তী দুর্গম এলাকায় কেএনএফ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১ মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের স্লিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা ও কৌশলগত স্থাপনাগুলো আয়ত্তে নেয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। সামাজিক মাধ্যমের অপব্যবহার করে মিথ্যা তথ্য সংযোজনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সকালে মিরপুর সেনানিবাসের জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ দাবি করেন। হাফিজ বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান এবং বাস্তবসম্মত ও সমন্বিত পদ্ধতিসমূহ বাস্তবায়ন করতে হবে। Misinformation and disinformation are daily occurrences that are touching our lives. Oftentimes, we cannot differentiate between truth and falsehood. Why there are misinformation and disinformation in the social media? To find an answer to this, we shall have to come to terms with the reality. We are living in an age where information, true or false, are in your palm. বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নন ক্যাডার পরীক্ষায় ৯০% কমন দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে চাকুরি প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূল হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সকালে গণমাধ্যমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, চক্রটি সিক্রেট সাজেশন শিট সরবরাহের নামে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাকুরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। যে বিকাশ করে যে টাকা দিয়েছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্য উপাত্ত তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত এবং সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে আমরা সেই পেজের অ্যাডমিন ধরে তার নাম্বার, তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।